না এটা শুনতে পারেন না আপনি, এইগুলি কথা হয়েছে। আমি শুনি নাই, আমি অর্ধেক নেই। রিয়েক্ট করছে, তারা শুনতে পারছে আওয়াজ, আমি শুনতে পারি না, আমি নটর দিছি। ওরা ওদেরকে জিজ্ঞেস করেন, ক্রিকেট আম্পায়ার হবে, বলবে না। তানভীর ভাই, ক্রিকেটের সাথে যুক্ত মানুষ, সন্তান নিয়েও আসছেন মাঠে, এই অনুভূতিটা কেমন ফাদারহুডের? নিশ্চয়ই ভালো লাগছে, তবে ওরা ওদেরকে জিজ্ঞেস করেন, ক্রিকেট আম্পায়ার হবে, বলবে না। আমার ছেলে বলে আর্মি হবে, আর আমার ভাগনা আছে, সেও বলে আর্মি হবে। তবে আসলে ক্রিকেটটা এমন এক জায়গায় বাংলাদেশ চলে গেছে, সবাই চায় ক্রিকেটার হতে। এবং আজকে বিজয় দিবস, ওরাও ক্রিকেটকে ভালোবাসে বলে ওরাই আমাকে জোর করে নিয়ে আসছে, বাবা চলো মাঠে যেয়ে খেলা দেখবো। আমার বাসা কিন্তু অনেক দূর, পুরন ঢাকায়। তারপর তাদেরকে নিয়ে আসছি বিজয় দিবস উপলক্ষে খেলা দেখতে, উপভোগ করতে। শেষ মুহূর্তে আসছি, ওরা উপভোগ করছে, মাঠে দৌড়াদৌড়ি করতেছে, খুব ভালো লাগতেছে। যেমনটা বললেন, তাদের যদি জিজ্ঞেস করা হয় আম্পায়ার হবে কি না, তারা বলবে না, কেন? নিশ্চয়ই আম্পায়ারিং চ্যালেঞ্জ হিসাবে দেখতেছে ওরা। সবাই তো এই জায়গায় দেখেন, অনেক ক্রিকেট প্লেয়ার রিটায়ার করার পরে আম্পায়ারিং আসতে চায় না। এই চ্যালেঞ্জিং কাজ সবাই করতে পারে, কিন্তু আর্মির তো কিন্তু চ্যালেঞ্জ, ওরা বাচ্চা মানুষ হয়তো বুঝে না, কিন্তু আর্মির একটা পোশাক, একটা দেখতে স্মার্ট, ওরা এই কারণে মনে হয় আর্মিকে এখন চুজ করছে। যেমনটা আপনি বলছেন যে চ্যালেঞ্জিং আম্পায়ারিং অনেক বেশি, কেন চ্যালেঞ্জিং মনে হয় আপনার কাছে? আপনি দেখবেন খুব ভালো আম্পায়ারিং করলে কেউ কিন্তু আলোচনায় আসে না, কিন্তু একটা মিস্টেক করলে কিন্তু সমালোচনা শুরু হয়ে যায়, এই মিস্টেকটা কেন হলো। তো এটা চ্যালেঞ্জিং কাজ বলেই তো সমালোচনা বেশি হয়, আলোচনা ভালো জিনিস আলোচনা খুব কম হয়। আপনি দেখবেন বিশ্ব অনেক ভালো ভালো আম্পায়ার অনেক ভালো ভালো ডিসিশন দিয়েছে, এটা আলোচনা খুব কমই হয়েছে। কিন্তু যদি দেখবেন একটা ছোট মিস্টেক করেছে, এটা কিন্তু আলোচনা অনেক দিন পর্যন্ত হয়েছে। এই জন্য আমি এটা চ্যালেঞ্জিং হিসাবে মনে করি। এবং প্রত্যেকটা ডিসিশন, আপনি বলেন ডিসিশন মেকিং থেকে বলেন, ম্যানেজমেন্ট এবং মাঠ কন্ট্রোল করা, প্রত্যেকটা জিনিসই কিন্তু যখন সিচুয়েশান আসে সেটা কন্ট্রোল করা ভেরি টাফ। সো যারা এটা থেকে উতরে যায় তাড়াতাড়ি, তারাই ভালো আম্পায়ার। একটা ম্যাচ পরিচালনা করার জন্য যখন মাঠে ঢোকেন, মাথায় কি অনেক চাপ থাকে? ডিসিশন আসলে যে আম্পায়ারিংটা করা হয়, সে আম্পায়ারিংয়ের উপর কি আম্পায়ারটা ম্যাচটা কীরকম সেরকম প্রিপারেশন থাকে। তো ওই প্রিপারেশনটা যার ভালো থাকবে, সে আম্পায়ারিংটা ভালো থাকবে। চাপ থাকবে, চাপটা উতরেই তো আম্পায়ারিং করতে হয়। বিপক্ষ দলের প্লেয়াররা বা স্পেশালি বোলাররা খুব ফিউরিয়াস বোলার থাকেন, অ্যাগ্রেসিভ বোলার থাকেন, তারা যেভাবে অ্যাপিল করেন, সেটা কখনো কি নার্ভাস করে দেয়? আসলে তো এক একটা বলার এক এক রকম। সো যেরকম বলার, আমার তো আগে থেকে মোটামুটি সবার সম্বন্ধে একটা আইডিয়া থাকে, সেভাবে হ্যান্ডেলিং করার চেষ্টা করি। ম্যানেজমেন্টটা তখন কাজে দেয়। ওই জায়গায় যদি জিজ্ঞেস করি যে কোনো সিদ্ধান্তে যদি কোনো বোলার সন্তুষ্ট না হতে পারেন আম্পায়ারের, অনেক ক্ষেত্রে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া তারা দেখান, ওই সময় কি মনোবল ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় কখনো? আসলে বর্তমান যুগে যে ডিআরএস আসার পরে, যদি ডিআরএস রিভিউ থাকে আম্পায়ারদের জন্য একটু ইজি, যদি রিভিউ থাকে রিভিউ নিয়ে নিতে পারে। আগে যেহেতু ডিআরএস ছিল না, তখন হয়তো বা তারা রিয়্যাক্ট করে বেশি। এখন তো রিয়্যাক্ট করার সংখ্যা অনেক কমে গেছে, যেহেতু তারা রিভিউ নিতে পারে। তো আসলে ওরকম কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে সেই রকম পরিস্থিতি খুব কম হচ্ছে। আগের পরিস্থিতির কথা যদি বলি, আমার স্মৃতিতে একটাই আছে, হয়তো আপনি রিলেট করতে পারবেন, সাকিব আল হাসানের ওই ইনসিডেন্টটা যেটা আপনার সাথে ঘটেছিল বিপিএলের সময়। জি। পুরো ইনসিডেন্টটা কি আমাদের সাথে শেয়ার করা যায়? দুই সমস্যা না। আসলে ইনসিডেন্টটা কি, তখন তো আর ডিআরএস ওইরকম রিভিউ ছিল না আর কি। ডিআরএস ছিল, কিন্তু কট বিহাইন্ডের একটা আবেদন ছিল। সেটা আবেদন তো এই যে আপনারা এই মাঠে জানেন, আওয়াজের কারণে অনেক সময় কট বিহাইন্ডে শোনা যায় না। রিয়েক্ট করছে, তারা শুনতে পারছে আওয়াজ, আমি শুনতে পারি না, আমি নটর দিছি। তো তখন মাঠে একটু উত্তপ্ত ছিল, জাস্ট এটা হ্যান্ডেল করছি। পরে এটা নিয়ে আপনারা জানেন সবাই যাওয়ার হয়েছে। তো যেইগুলি জিনিস আগে চলে গেছে, সেগুলি আলোচনা খুব ভুলে যাওয়া, যে ভুলে গেলেই আম্পায়ারিংটা আপনার ভালো হবে। আমরা জানতে পারি কি সাকিব আল হাসান ওই সময় কী বলেছিলেন? না এটা শুনতে পারেন না আপনি, এইগুলি কথা হয়েছে। আমি শুনি নাই, আমি অর্ধেক নেই, এইগুলি আলোচনা। আর এছাড়া ওই ঘটনাটা ছাড়াও এমন কোনো অপ্রত্যাশিত ঘটনা যেটা আপনার মনে হয়েছে যে না, এটা আমি ফেস না করলেও পারতাম মাঠের মধ্যে? এরকম ঘটনা এখন মনে পড়তেছে না, কিন্তু এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা মাঠের মধ্যে হ্যান্ডেল করা অন্যভাবে যেত। আবার অনেক সময় দেখা যায় পার্টনার ভালো থাকলে পার্টনাররা হেল্প করে। অ্যাকচুয়ালি আম্পায়ারিংটা কিন্তু ইন্ডিভিজুয়াল না, এটা হলো টিম ওয়ার্ক। আপনারা দেখবেন আপনার পার্টনার যদি এবং ফুল টিমটা যদি এফোর্ট থাকে, তো ম্যাচটা খুব সুন্দরভাবে হয়। একক কোনো কর্তৃত্ব না, এটা টিম ওয়ার্ক একটা। তো ওই জায়গায় যদি জিজ্ঞেস করি, সাকিবের সাথে যে ঘটনাটা হয়েছে, এটা মাঠের ভেতরের ঘটনা, তারপরে কি আম্পায়ার বলুন, ক্রিকেটার বলুন, এগুলো মনে রাখে বা পরবর্তী থেকে এইসব নেওয়ার কথা হয়? আসলে এটা বেশিক্ষণ মনে রাখে না কেউ, আমার কাছে মনে হচ্ছে। কারণ এটা যদি মনে রেখে কোনো কাজে আসে না। কিন্তু আপনার নতুন দিন নতুনভাবে খেলতে হবে, নতুনভাবে আম্পায়ারিং করতে হবে, এবং
এটা ফিডব্যাক ওভাবে করতে হবে যে আপনাকে বাউন্স ব্যাক করতে হবে ভালোভাবে। দিনটা যদি বাউন্স ব্যাক না করতে পারলে, আপনি যদি পুরনো জিনিসটা মনে রাখেন, আপনি বাউন্স ব্যাক করতে পারবেন না। সেহেতু যেগুলি জিনিস চলে যায়, সেই ব্যাড ডেগুলি ভুলে ভালো দিনে চিন্তা করে ভালোভাবে আম্পায়ারিং করতে হয়। শেষ প্রশ্ন করি একেবারে আম্পায়ারিং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাইট সাইডের কথা যদি বলি, এলিট প্যানেলে চলে গেছেন একজন, ভালো করছেন বেশ কয়েকজন, এখন মানুষ আম্পায়ারও হতে চায় এমন মানুষও রয়েছেন, আপনারাই তাদের পথিকৃৎ, নিশ্চয়ই এগুলো ব্রাইট সাইড বা ভালো বিষয়। নিশ্চয়ই এখন অনেক প্লেয়ার আসতেছে, তাদের মধ্যে টেস্ট প্লেয়ার সাজিদুলও আসছে আম্পায়ারিংয়ে। এরকম যদি আম্পায়ারিংয়ে যদি এক্স প্লেয়াররা রিটায়ার করার পরে আসে, তাহলে আমার কাছে মনে হয় ক্রিকেটের জন্য ভালো হবে। এছাড়া অনেক শিক্ষিত ছেলে আসতেছে আম্পায়ারিংয়ে। তো আম্পায়ারিংকে ফিউচার হিসেবে যদি নিতে চায়, এখন বর্তমানে যে অবস্থা আসতে পারে, তো ক্রিকেট বোর্ডও এটা নিয়ে চিন্তা করতেছে। আম্পায়ারিংয়ের লাইফস্টাইল যেভাবে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, তো আম্পায়ারিংকে পেশা হিসেবে এখন বর্তমানে অনেকজন নিতে যাচ্ছে।